ইরান ইসরায়েল সংঘাত বন্ধে বিশ্ব মোড়লদের দৌড়ঝাঁপ। জেনেভায় বসেছেন ইইউ প্রতিনিধিরা, চলছে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরবতা ভাঙার আহ্বান তেহরান দূতের। জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ। ময়মনসিংহের ফুলপুরে বাস মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত, আর জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল ১৮ প্রাণ। ফেনীতে নদীরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত ৬ গ্রাম। পাউবোর দায়সারা কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ এবং আমি জান্নাতুল সাদিয়া। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শুরুতেই দেশের বাইরের খবর জানাবো। টানা ১ সপ্তাহ ধরে পাল্টাপাল্টি সংঘাতে ইরান ইসরায়েল। শুক্রবার ভোরেও চলে দুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আজ ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। চলমান এই সংঘাত বাড়তে থাকায় দৌড়ঝাঁপ শুরু করেছে বিশ্ব মোড়লেরা। জেনেভায় বসেছেন ইউরোপের প্রভাবশালী দেশ ও ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা, আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও চলছে। দ্বিতীয় সপ্তাহে গড়ালেও ইসরায়েল ইরান সংঘাতের তীব্রতা কমার নাম নেই। শুক্রবার ভোররাতে চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা। শহরের টেকনোলজি পার্কে মাইক্রোসফটের অফিস লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে ৭ জনের আহত হওয়ার খবর মিলেছে। রাজধানী তেল আবিব ও হাইফা শহর লক্ষ্য করে নতুন করে হয়েছে হামলা, যাতে আহত হন অন্তত ১৭ জন। বিরামহীন হামলায় তেল আবিব ছেড়েছেন ৮,০০০-এর বেশি ইসরায়েলি। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনের ক্ষতিপূরণের আবেদন করেছেন ৩০,০০০ মানুষ। ইসরায়েলও হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন স্থানে, এর মধ্যে রয়েছে তেহরানের অস্ত্র গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট। রাতভর হামলায় ইসরায়েলের অন্তত ৬০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে দাবি তেল আবিবের। মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিণত হয়েছে বৈশ্বিক মাথা ব্যথায়। দুই পক্ষের সংঘাতের লাগাম টানতে যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠকে বসেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা, যাতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দেন তিনি। Israel attacks on nuclear facilities are grave war crimes. আমাদের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেগুলো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। আন্তর্জাতিক আইনে এমন আক্রমণ নিষিদ্ধ। পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা গুরুতর যুদ্ধাপরাধ। As also clearly recognized under Article 51 of Charter. একই রাতে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও। এতে দুই পক্ষকে সংযত থেকে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও মন গড়া বলে দাবি করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এদিকে ইসরায়েলের হামলার বিপক্ষে কঠোর প্রতিরোধের সমর্থনে দেশজুড়ে বিক্ষোভ করেছেন ইরানের নাগরিকরা। লাখো মানুষ জড়ো হয় তেহরান, তাবরিজ ও সিরাজ শহরে, যাদের কণ্ঠে ছিল ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। ইরানের সমর্থনে লেবানন ও ভেনিজুয়েলাতেও হয়েছে বিক্ষোভ। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিরাপত্তা পরিষদের বৈঠকটি চলছে। কথা বলছেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। আমরা ইউএনটিভির সৌজন্যে বৈঠকটি সরাসরি আপনাদের দেখাতে চাই। An irresponsible behavior, Madam President, Iran has exercised its inherent right to self-defense under Article 51 of the UN Charter. Our response have complied fully with international law, including humanitarian law. We have taken all necessary precautions to protect civilians. Iran will continue to exercise
this right as long as the Security Council failed to discharge its primary responsibility under the Charter and until the Israeli aggression is fully and unequivocally terminated. The Security Council must act now. We reiterate our call on the Security Council to দর্শক, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিরাপত্তা পরিষদের বৈঠকটি চলছে এবং কথা বলছেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে চলে যেতে চাই পরের খবরে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। চ্যানেল 24-এর সাথে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবশি আশা প্রকাশ করেন, জাতিসংঘের জরুরি বৈঠকে ন্যায়ের পক্ষে সরব হবে সদস্য রাষ্ট্রগুলো। রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যে অশান্তি চায় তেল আবিব, তৈরি করতে চায় জ্বালানি সংকট। মোর্শেদ হাসিবের রিপোর্ট। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শুরু হবার কথা ছিল চলতি মাসের প্রথমার্ধেই। সে আলোচনা শুরুর আগেই তেহরানে হামলা শুরু করলো ইসরায়েল। পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। তখন অনেকটা বাধ্য হয়ে ওমানে তেহরান ওয়াশিংটন ডিসির পরমাণু শক্তির আলোচনা বাতিল করা হয়। ঢাকায় তেহরান দূত চ্যানেল 24-এর সাথে আলাপকালে বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় না ইসরায়েল, আর তাই সুপরিকল্পিত হামলা করছে দেশটি, যাতে ইরানে সাধারণ মানুষ তো বটেই, সুনির্দিষ্ট ও মূল স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই হামলার মাধ্যমে শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথকে বন্ধ করতে চায় নেতানিয়াহুর সরকার। এই হামলাগুলো এমন এক সময় সংঘটিত হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পর্বের পরোক্ষ আলোচনার দ্বার প্রান্তে ছিল এবং একটি চুক্তি এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপের মাধ্যমে দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য পরিষ্কার: পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং এমনকি আবাসিক ভবনগুলোতেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে অনেক ইরানি নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের স্পষ্ট উদাহরণ। বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন যুদ্ধাপরাধের নিন্দা জানানোর জন্য, তবে হতাশা প্রকাশ করেন জাতিসংঘ ও ওআইসি সহ বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশের ভূমিকায়। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য, বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা এই আগ্রাসনের দৃঢ়ভাবে নিন্দা জানায়। কারণ যে কোনো ধরনের নীরবতা বা নমনীয়তা আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করে এবং জাতিসংঘ সনদের প্রতি অশ্রদ্ধার শামিল। আশা প্রকাশ করেন সব পক্ষ অচয়ে যুদ্ধবন্ধে একমত হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজাতেও সমান্তালে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। নেতজারিম করিডোরে ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর গুলি ছুঁড়ে হত্যা করা হয় 22 ফিলিস্তিনিকে। দেইর আল বালার আল আদওয়া হাসপাতালে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে দিনভর জায়নবাদীদের আগ্রাসনে প্রাণ গেছে অন্তত 84 ফিলিস্তিনির। গাজা সিটি ও উত্তরাঞ্চলের 59 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্য গাজার মাঘাজে শিবিরে এক পরিবারের স্বামী স্ত্রী সহ 10 জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এদিকে ইরানে জায়নবাদীদের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বক্তারা বলেন, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে সব মুসলিমকে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুখে মানবতার কথা বললেও পশ্চিমা বিশ্ব সংঘাত বন্ধে চুপ রয়েছে বলেও সমালোচনা করেন তারা। এখানে দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। তাহলে সকলের জাতি এবং আকিদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, তত ইহুদিরা সুযোগ পাবে। তাই ইহুদিদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর জেলায় সড়কে ঝরল 19 প্রাণ। এর মধ্যে ময়মনসিংহেই আলাদা দুর্ঘটনায় মারা গেছেন 9 জন। পলিজনে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহন নামের যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
মারা যান 6 জন। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। একই জেলায় তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন 2 জন। এ সময় গুরুতর অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিলে তিনিও মারা যান। এদিকে নাটোর রাজশাহী মহাসড়কে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া জামালপুর, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, লালমনিরহাট ও নওগাঁ সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 6 জনের। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এই দুর্ঘটনায় যাদের হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসকরা কি বলছেন? হতাহতদের কোনো পরিচয় পাওয়া গেছে কিনা? পরপর দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর এবং তারাকান্দা উপজেলায়। ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ার কারণে আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজ ঠিক রাত 8:30টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস, সেটি যাত্রীবাহী পরিবহনের বাস, সেটি ফুলপুর অতিক্রম করার সময় ফুলপুরের একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজ কুরিয়ার ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল ফুলপুর থেকে ছেড়ে আসা মাহেন্দ্র সিএনজি, সেই সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে 5 জনের মৃত্যু হয় এবং হসপিটালে নেওয়ার পথে কিছুক্ষণ আগে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় বেশ কয়েকজনকে নিয়ে এসেছে। সেখানে একজনের মারা যাওয়া আমরা দেখেছি, মৃত হয়েছে। এই ঘটনার পরপরই স্থানীয় যে সকল বিক্ষুব্ধ যে সকল জনতা রয়েছে তারা কিন্তু এই দুর্ঘটনা কবলিত যে বাস, সেই ঘাতক যে বাস, সেই বাসটি কিন্তু পুড়িয়ে দেয়। এর ঠিক আগে সন্ধ্যা 5:45টার দিকে ময়মনসিংহের তারাকান্দা আরেকটি উপজেলায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে কোদালধর এলাকায়। সেখানে পরপর এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 জন সিএনজি যাত্রী মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক যিনি আছেন তার মৃত্যু হয়। সর্বমোট এই দুটি ঘটনায়, এই ফুলপুর এবং তারাকান্দার এই দুটি পৃথক দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জন মারা গিয়েছেন এবং আহত আছেন অন্ততপক্ষে 10 জন। এই 10 জনের মধ্যে বেশ কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। মামুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় 3 তরুণের মৃত্যুতে শোকে স্তব্ধ রূপনগর গ্রাম। স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। স্থানীয়দের দাবি, নিয়মিত লাইন ছেড়ে ভিন্ন লাইনে ট্রেন চলে আসায় এই মর্মান্তিক দুর্ঘটনা। জানাচ্ছেন ইবেন মির, ছবি তুলেছেন হারুনুর রশিদ। ছেলে আনিস বিয়ে করে নতুন বউ এনেছে মাত্র 4 দিন হলো। সে ছেলে এখন না ফেরার দেশে, তাই তো মা আর 2 বোনের কান্না যেন থামার নয়। আনিস মিরসরাইয়ে একটি কারখানায় ড্রাইভার হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হেঁটে কারখানায় যাচ্ছিল অন্য 3 বন্ধু সহ। তখনই সোনার বাংলা ট্রেনের ধাক্কায় আনিস ছাড়াও প্রাণ যায় রিয়াজ ও আরাফাতের। ঠিক আছে, ওনাদের রাস্তা ডুবে গেছে, ওনারা উল্টো দিকে গাড়িগুলো চালাতেছে, ওনারা রেড লাইট দিত, আমাদের ভাই আমাদেরকে রেখে চলে গেছে। আমাদের সংসারে সবকিছু আমার ভাই দেখাশোনা করতো। ছোটবেলা থেকে মা বাবাকে ছাড়াই নানির কাছে বড় হয় আরাফাত। সেই নাতিকে হারিয়ে পাগল প্রায় নানি আমেনা। একই অবস্থা নিহত রিয়াজের পরিবারেরও। 3 জনকে হারিয়ে জোরারগঞ্জের রূপনগর এলাকা যেন শোকে স্তব্ধ। তো এলাকাবাসী সবার একটা দুঃখ, মানে বুঝাইতে চাইছে যে একসাথে 3 জন, মানে এটা বোঝানোর মতো না।
আসুলো নাতি বাবা হবে বড়ই উড়ের কোনো জামিলাতে নাই কোনো কিছুতে নাই। 8টা সোয়া 8টার দিকে আপনার ওই যে বিয়ে সালামের উদ্দেশ্যে বেতন পাইব টাকা লাগেছিল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রেনের ধাক্কায় পাশে পড়ে মৃত্যুর পূর্বে 3 জনের ছটফটানির আলামত। উত্তর দিকে যাইতেছে হাঁটার পথে। 4 বন্ধুর মধ্যে শেষ মুহূর্তে লাফ দিয়ে বেঁচে যায় রায়হান। দেন সেই দুঃসময়ের বর্ণনা। ট্রেন এত হরন দিলে আর তো দেখতেছি আর কি দেখতেছি মানে পিছন দিকে যে নিয়ে গিয়েছে ট্রেন চলিয়ে গিয়ে দিকে আমাদেরকে অনেকবার মানে চিল্লাইছি সরে যাবে লাই এগুলো শুনি আর না। প্রত্যক্ষদর্শীদের দাবি চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন সবসময় পশ্চিম লেনে আসলেও বৃহস্পতিবার ট্রেন আসে পূর্ব লেনে। 4 বন্ধু তাই নিশ্চিন্তে পূর্ব লেন ধরে হেঁটে যাচ্ছিল, ফলে ঘটে যায় মর্মান্তিক প্রাণহানি। ছেলেদের ধারণা যে গাড়িটা আসলে পশ্চিম পাশে দিয়ে আসবো, গাড়িটা রঙে আসনে ছেলেরা মনে করেন দুর্ঘটনাটা ঘটে গেছে। গাড়িটা রাস্তা দিয়ে চলে আসি, আস্তে আর ওদেরকে মাইরা দিছে, ওই জায়গা থেকে এখানে মাইরা ফেলা দিছে। বলতেছে এখানে কি একটা আওয়াজ হয়েছে, তো আমরা একজন পাইছি এখানে, মানে একজন এখানে পাইছি, ওরে নিতে দেখি আরো 2 জন পড়ে রয়েছে। তবে জিআরপির ওসির দাবি 4 বন্ধু রেল লাইনে আড্ডা দেওয়ার কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে না পারায় এ দুর্ঘটনা। মোবাইলে আড্ডা দিচ্ছিল, মোবাইলে খেলতেছিল আর কি, পাবজি মাবজি কি খেলা নাই সেগুলো অনেক সময় খেয়াল করে না, মোবাইলে মনোযোগ থাকলে। আর একটা বিষয় হচ্ছে যে এক লাইনে চলার ব্যাপারে ওরা হয়তো মনে করতে এই লাইনে আসবে না, স্বাভাবিকভাবে ওই লাইনে যায় না। বৃহস্পতিবার রাতে আনিস, রিয়াজ ও আরাফাতের দাফন সম্পন্ন হয় স্থানীয় কবরস্থানে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলুনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 6টি গ্রাম। তলিয়ে গেছে বসতঘর সহ হাঁস মুরগির খামার। ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। বড়ইয়ার মুহুরী নদীর বাঁধ ও গোসাইপুর এলাকায় সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে হু হু করে ঢুকে পানি। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া ও বসন্তপুর এলাকা প্লাবিত হয়। তলিয়ে যায় বসতঘর সহ হাঁস মুরগির খামার, ফসলের মাঠ। খাওয়া দাওয়া নাই, কোনো দিন বস্ত্র নাই, কিছু নাই, সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানের পানি ঢুকেছে ফুলগাজীর সবজি বাজারের এক অংশেও। পরশুরাম উপজেলার মনিরামপুরে সিলুনিয়া নদীর বাঁধ উপচে লোকালয়েও ঢুকেছে পানি। স্মরণকারের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। করি সবকিছু করি যায়, করে না, আসি দেখি যায় এই যন্ত্র করে না। আমার বাড়ির ভিতরে পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা পড়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সরকারের কাছে আগুন আবেদন দিয়ে যেভাবে হোক আমাদের এই মুহুরী নদী খনন করে আমাদেরকে এইটা থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানি রোধে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। এখানকার জনগণকে এই বন্যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। 2024 সালে ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধের মেরামত কাজ শেষ হওয়ার আগেই উজানের ঢলে বিভিন্ন স্থানে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাত 10টার খবর একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। সত্য, ইউরোপ আমেরিকা সহ সেই তালিকায় এবার যোগ হয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াও। এদিকে দেশীয় শরণার্থী বিষয়ক পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। মোরশেদ হাসিবের রিপোর্ট। নানা প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বাংলাদেশি শরণার্থী সংখ্যা বাড়ছেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গেল বছরে বিভিন্ন দেশে 28,473 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে। আবেদন করেছিল প্রায় 1,08,131 বাংলাদেশি। অবশ্য সিংহভাগেরই গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো। তবে চমকপ্রদ তথ্য মিলে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতেও 6 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ায়। ইউএনএইচসিআর তথ্য অনুযায়ী 2023 সালে 24,126 বাংলাদেশি, 2022 সালে 24,000, 2021 সালে 22,672 জন এবং 2020 সালে 18,948 জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্ট পরবর্তীতে এমন সংখ্যাটা অস্বাভাবিক নয়। নতুন নতুন দেশে যাবার চেষ্টা করছে বাংলাদেশিরা, ফলে সোমালিয়ার মতো দেশগুলোতে আশ্রয়ের নাম আসছে। রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি যেটি আসছে আলোচনায়, কিন্তু সেটা গত বছর কিছুটা বেশি হওয়ার স্বাভাবিক।
বিশেষ করে অগস্টের পট পরিবর্তনের পরে। কিন্তু এটাও আমরা বুঝি যে অনেকে কিন্তু মানে সত্যিকার অর্থেই যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার মতো বা শরণার্থী হিসেবে অথবা কোন রকম ভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়ার মতো সেরকম কিন্তু সকলের হয়তো বাস্তবতা নাও হতে পারে। শরণার্থীর চিত্রে দেশেও বেশ জটিল পরিস্থিতি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা, তবে যোগান নেই সেই পরিমাণ অর্থের, ফলে সংকট জটিল আকার ধারণ করছে, জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতির রূপ নেবে। তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতায় শুধু বাংলাদেশই নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কোথাও দৌড়ঝাঁপ কিংবা পড়াশোনা নয়, ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নীলফামারী থেকে মিলছে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু স্বপ্নের দেশের ভিসা। আর এমন বাম্পার অফারের জন্য জনপ্রতি গুনতে হচ্ছে কমপক্ষে 15 লাখ টাকা। ভিসা খেলোয়াড়দের এই খেলায় পড়ে সহায় সম্বল হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার মানুষ। বনিয়ামিনের অনুসন্ধানে জেনে আসবো ভিসা জালিয়াতির সেই অভিনব গল্প। ভিসা দিছে যে এই যে ভিসা হাতে স্বপ্নের দেশ ইতালির ভিসা, তাও আবার একার নয়, স্বজন সহ। তাই চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দে ছিলেন চাঁদপুরের তপন চন্দ্র ও তার স্বজনরা। অবশ্য এজন্য তাদের কোটি টাকারও বেশি খরচ করতে গিয়ে গায়ে বাঁধেনি। এক একজনের কত টাকা করেছে? এক একজনের কাছ থেকে প্রায় 17 লাখ 18 লাখ এরকম নিছে। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি দিন দেরিও হয়নি। বিদেশ যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়েই বাধে বিপত্তি। এখন আমরা এটা ম্যান পাওয়ার করাইতে গেছি, যাওয়ার পরে যে বলতেছে যে এটা ফেক ভিসা, ম্যান পাওয়ার দেয় না। টাকা নেওয়ার পরে সব বন্ধ করে দিচ্ছে ফোন। পরে আমরা খোঁজ করে দেখতে পেলাম যে তারা বিশাল বড় একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতে নিতেছে, কিন্তু তাদের দেখা পাইতেছে না কেউই। যদিও বিশ্বাস অর্জনের জন্য মাঝখানে নেপাল থেকে ঘুরিয়ে আনা হয় তাদের। ভিসা দেবে বলে আমাদেরকে ইন্ডিয়া ভিসা করাইছে, তারপর ইন্ডিয়া ভিসা করে ইন্ডিয়া নিতে পারে নাই, তারা আমাদেরকে নেপালে নিয়ে গেছে। ভুক্তভোগীদের তথ্য যাচাই আর প্রতারণার উৎস খুঁজতে চায় চ্যানেল 24, আর এজন্য গন্তব্য উত্তরবঙ্গের নীলফামারী জেলা। ভিসা প্রতারণার ঘটনায় শুধু চলতি বছরেই শতাধিক মামলার তথ্য এসেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। আমার জানা মতে প্রায় 100 খানেক মামলা হবে, প্রতারণা মামলা। কিশোরগঞ্জ থানার মামলাগুলোর সূত্র ধরে আমরা যেতে চাই অভিযুক্ত কয়েকজনের বাড়িতে। ভুল করছিল, গেছিল, এটা মিথ্যে কথা নয়। ঠিক আছে, ওইখানে বন্ধ করেন। এইটা বুলবুল ভাইয়ের বাসা না? আছে উনি? ওনার এই বাসাটা ছাড়া আর বাসা আছে? কই? বুলবুলের এই যে থাকার বাড়ি এটা, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুত। এই প্রতারণা করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে দেখা যায় পুরো নীলফামারী জেলায় জাল ভিসা তৈরির কার্যক্রম মহামারী আকার ধারণ করেছে, যার অন্যতম কারণ পুলিশের সাথে প্রতারকদের সখ্যতা। ধরা পড়লে কিছুদিন জেল খাটলেও অর্থের জোরে বেরিয়ে এসে ফের নামেন প্রতারণার কাজে। টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ। হয়েছে কি, একজন কাটে 7 লাখ 10 লাখ করে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, নিয়ে ছাড়ি দিয়ে এই প্রতারকদের। প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিদেশ বিভূত তরুণদের ফাঁদে ফেলতে প্রতারকরা বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। নানা চটকদার ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করা হয় তাদের। একবার সেই ফাঁদে পা দিলেই আর নিস্তার নেই। মনে করেন যে অস্ট্রেলিয়া, কানাডা, ওইগুলো দেশের আদার সাইড যে ভিডিও আছে, রেস্টুরেন্ট বা মাল্টা বাগান, এইগুলা থেকে ভিডিও নেওয়া হয়। ওইগুলা ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয়, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয়। বনিয়ামিন, চ্যানেল 24, ঢাকা। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর আছে ডুয়াল কুলিং টেকনোলজি, যা খাবারকে দ্রুত ঠান্ডা করে। এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। বিএনপি সহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন, আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে।
রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশাও করেন তিনি। আসন্ন চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। রাত 10টার খবরের সময় হলো আরেকটি বিরতি। ফিরছে একটু পর, সাথেই থাকুন।